আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছি সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ইংলিশ ক্লাসে, ঠিক রাত 8টায়। ঠিক আছে, তো আমরা ধারাবাহিকভাবে এইচএসসি ও আলিম পরীক্ষার জন্য যে ক্লাসগুলো করছি সেই ধারাবাহিকতায় আমাদের আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। ফার্স্ট পেপার একটা টপিক নিয়ে আলোচনা করব, আচ্ছা, যার নাম হচ্ছে দ্য লিজেন্ড অফ গাজী। কথা বুঝতে পারছি? তো সবাই হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলবো ভাইরা। আমি জাস্ট একটু সময় আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। ফার্স্ট অফ অল একটু আহ, ইয়েটা ঠিক করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। Okay, একটু ঠিক করে নিচ্ছি। ওকে, আচ্ছা, সবাই কুইকলি ক্লাসে জয়েন করে ফেলবো। আমি জাস্ট ছোট্ট একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের ক্লাসের লিঙ্কটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে সেগুলোতে একটু শেয়ার করে দিব। সো একটু সময় চেয়ে নিচ্ছি ভাইয়ারা, আমরা ধৈর্য হারা হব না ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা ধৈর্য হারা হব না, একটু জাস্ট ক্লাসে শেয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আই এম ফ্রম রানী শঙ্কর। ওয়ালাইকুম সালাম তারেক ভাইয়া। সৌরভ, ভালো আছিস ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, জাস্ট একটু ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ছোট্ট একটু সময় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওয়েলকাম ভাইয়ারা, যারা যারা অলরেডি ক্লাসে চলে আসছো, 31 জন চলে আসছে। যারা যারা ক্লাসে আসছো তোমরা জাস্ট এইটুকু করো, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও ভাইরা। শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দাও, আমরা ক্লাসটা শুরু করে ফেলবো এক্ষুনি শুরু করে ফেলবো। তোমাদের কাছে জাস্ট এইটুকুই চাওয়া, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। শেয়ার দিয়ে হচ্ছে একটু নিজের ইয়েতে রেখে দাও। ঠিক আছে, একটু নিজের টাইমলাইনে রেখে দাও এবং বন্ধুদেরকে সবাইকে জানিয়ে দিয়ে দাও যে আমাদের ক্লাস হচ্ছে। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটু সময় জাস্ট চেয়ে নিচ্ছি ভাইয়া, ক্লাসগুলো একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি তো একটু। আচ্ছা, আমরা অধৈর্য হব না যে ভাইয়া ক্লাস শুরু করতেছে না কেন। জাস্ট লিটল বিট টাইম আমরা নিচ্ছি, জাস্ট ক্লাসটা হচ্ছে যেন আমাদের সব ভাইয়ারা আপুরা যেন দেখতে পারে। ওকে, অলমোস্ট ডান। আচ্ছা, ছোট ক্লাসটা শেয়ার করে দে ভাইয়া। ভাইয়া কোনো এক্সাম নেবেন ইনশাল্লাহ ভাইয়া সামনে? ইনশাল্লাহ ভাইয়া। বিরল থেকে ভাইয়া, ওয়েলকাম ভাইয়া। আমি আগের ক্লাসের পিডিএফ পাইনি। আচ্ছা, রাকিব আবার একটু মেসেজ দিবে, দিয়ে দিব। হয়তো ব্যস্ততার কারণে দেখা হয় নাই বা হচ্ছে করা হয় নাই, তাই হচ্ছে তোমাদের পিডিএফটা হচ্ছে দেওয়া হয় নাই, কিন্তু দিয়ে দিব ভাইয়া। তোমাদের পিডিএফ পেয়ে যাবা ক্লাসের মধ্যে, বাট আজকে শেয়ার দেবো না ভাইয়া। কেন ভাইয়া? একটু শেয়ার দিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সবাই একটু শেয়ার দিয়ে দাও ভাইয়ারা, আমরা এখনই শুরু করে দিব ক্লাসটা। জাস্ট একটু আমাদের ক্লাসের লিঙ্কটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। এই তো ডান হয়ে গেল প্রায়। ওকে, ডান। চলো আমরা হচ্ছে ক্লাস শুরু করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওই দিন দেখা হলো। আচ্ছা ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি ভাইয়া। ভাই কোনো এক্সাম নেবেন? হ্যাঁ নিবো ইনশাল্লাহ সামনে। একটু ক্লাসটা শেয়ার করে দেবো ভাই, আমাদের 50+ মানুষ আছে, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই। একটু শেয়ার করে দেই অবশ্যই। আমি যদিও গত ক্লাসের ইয়েটা হচ্ছে যে যে শেয়ার করে নাই তাকেও পিডিএফটা দিয়ে দিয়েছি। তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি তো ওই জন্য না দিয়ে পারি না। আচ্ছা, সামারি অবশ্যই আসতে পারে ভাইয়া। আব্দুর রহমান অবশ্যই আসতে পারে ভাইয়া। সামারি আজকে দেখাবো, অবশ্যই দেখাবো। এই প্যাসেজ থেকে কিভাবে সামারি আসতে পারে সেটা আজকে অবশ্যই দেখাবো। ঠিক আছে, আমরা জাস্ট ক্লাসে জয়েন করে ফেলবো ভাইরা। আচ্ছা, শেয়ার ডান ভাই, থ্যাংক ইউ ভাই। বুঝলাম না, একটু মানুষ হচ্ছে প্রায় 55 জন, শেয়ার হচ্ছে 3টে, একটু শেয়ার দিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ফ্রি হ্যান্ড রাইটিং পারি না, ফ্রি হ্যান্ড রাইটিং শিখাবো ভাইয়া, কোনো সমস্যা নাই। ফ্রি হ্যান্ড রাইটিং শিখাবো, টেনশন করার দরকার নাই। তোমাদের কাজ হচ্ছে ক্লাসে রেগুলার করা,
ক্লাসগুলার যে পিডিএফ দিব সেগুলা বাসায় দেখা, পাশাপাশি ভাইয়ার ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। তাহলে ভাইয়ার ক্লাসও পাওয়া যাবে, ভাইয়ার দোয়াও পাওয়া যাবে। এর বাইরে কি কি বললা, কেমনটা দেখতে পারেন ভাই? ন্যারেশন কবে করাবেন? করাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, দিনাজপুর থেকে ওয়েলকাম ভাইয়া। আপনার ক্লাস অনেক মিস করি স্যার। তো আমিও তোমাদেরকে অনেক মিস করি ভাইয়া। আপনি কি ইম্পর্টেন্ট টপিক গুলা করাচ্ছেন? শুধু প্যাসেজ গুলা চাইলেও আমি সব পড়াইতে পারবো না ভাইয়া। আমাদের প্রায় 12টা ইউনিট আছে, 12টা ইউনিটে ভাই 50টার উপরে লেসন আছে। 50টার উপরে লেসন পড়ানো সম্ভব হয় তুমি বলো? তো সেই জন্য আর 50টা লেসন থেকে তো আমাদের সিন প্যাসেজ আসবেও না। আমরা সেই প্যাসেজ গুলা পড়তেছি, যেই প্যাসেজ গুলা আমাদের ফার্স্ট পেপারের জন্য গুরুত্বপূর্ণ। সেকেন্ড পেপার আমরা যেটা করতেছি, কোনো বাজ বিচার নাই, সবই পড়তেছি। সেকেন্ড পেপারে যে টপিক গুলো আছে বাজ বিচার বাদ দিয়ে, গুরুত্বপূর্ণ বাদ দিয়ে, কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ চেষ্টা করবো সবগুলো পড়ানোর জন্য। কথা বুঝতে পেরেছো? টেনশন করার দরকার নাই। ফার্স্ট পেপারের যেহেতু আমাদের সব প্যাসেজ থেকে আসে না, সো আমি শুধু সব প্যাসেজ পেলে তো আমাদের দরকার নাই। 10+ শেয়ার দিছি শান্তা, তোমার জন্য অনেক 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 বেশি থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, বাকি একটু শেয়ার দিয়ে দাও ভাইয়ারা। মাত্র 4টা শেয়ার দেখা যাচ্ছে এখানে, বুঝতেছি না। টাইম লাইনে শেয়ার দিও ভাইয়া, তাহলে একটু শেয়ারটা বেশি দেখায় ভাই। বাংলা ক্লাস তো শুধু একদিন হয়েছে ভাই, আর হবে না। আচ্ছা, বাংলা হবে, ঠিক আছে। আমাদের যে বাংলা স্যার একটু ঢাকার বাইরে গিয়েছেন ক্লাস নিতে, উনি ঢাকাতে ব্যাক করলে তোমাদের বাংলা স্যার আবার ব্যবস্থা করছি। যেহেতু আমি নিজে বাংলা টিচার না, আমি নিজে বাংলা টিচার হলে এতদিনে তোমাদেরকে ধমাধম বাংলার ক্লাস নিয়ে ফেলতাম, কিন্তু যেহেতু আমি বাংলা টিচার না, আমি পারছি না। ঠিক আছে, তো বাংলা টিচার আসলে তোমাদের আবারও বাংলা ক্লাসের ব্যবস্থা করব, তোমরা ইনশাল্লাহ টেনশন করো না। জাস্ট ক্লাসটা শুরু করতেছি, সবাই ক্লাসে মনোযোগ দিব, ঠান্ডা মাথায় রিল্যাক্স আমরা ক্লাসটা করব, এবং ক্লাসটা বেশি করে শেয়ার দিব। ভাই কোন কোন পেজ ইম্পর্টেন্ট ওগুলো একটু সাজেশন দিন। সৈকত, আমি বলেছি ভাইয়া তোমাদের জন্য আজকে সারা দিন ধরে আমি এই কাজই করেছি, তোমাদের জন্য সাজেশন মেক করেছি। অলরেডি প্যারাগ্রাফের সাজেশন মেক করা ডান, প্যাসেজ সাজেশন মেক করা ডান, বাকি সাজেশন গুলা মেক করতেছি। আস্তে আস্তে সবগুলা দিয়ে দিব, প্যারা নেওয়ার দরকার নাই। ঈদের ছুটিতে যখন বাসায় সবাই বসে থাকবে, তখন তোমরা এগুলো জাস্ট পড়বা। ভাই ইংলিশ নিয়ে পুরো টেনশনে আছি। আচ্ছা, ইংলিশ নিয়ে কোনো টেনশন করার দরকার নাই ভাইয়া, আমি আছি ইনশাল্লাহ, সকল টেনশন কাটাই দিব। কথা বুঝতে পারছি ভাই? ক্লাস কি প্রতিদিন হবে ভাইয়া? ক্লাস আমাদের একদিন পর পর হয় ভাইয়া, একদিন পর পর হয়, যদি আনসার্টেন কিছু না ঘটে। যেমন আমি আজকে রাতে একটু ঢাকার বাইরে যাচ্ছি ক্লাস নিতে, সো হয়তো আগামী 2 দিন আমি ক্লাস নিতে পারবো না ভাইয়া। ওই দিন দেখা হলো বালিয়াডাঙ্গিতে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ওয়েলকাম ভাইয়া। তো এই যে আমি হয়তো এই জন্য 2-3 দিন পারবো না, বাট যখন আবার ব্যাক করবো ঢাকায়, কন্টিনিউয়াসলি তোমাদের ক্লাস চলবে এবং চলবে। কথা বলছি, এবং আমার বাসাও ঢাকায়, খুবই ঢাকার সন্নিকটে। সো ঈদের একেবারে চেষ্টা করব শেষ দিন পর্যন্ত তোমাদের ক্লাস নেওয়ার জন্য। ভাই ইংলিশ টেস্ট পেপার নাই কি করব? ইংলিশ টেস্ট পেপার নাই কি করবা, কোনো সমস্যা নাই, ক্লাসগুলো করো। ঠিক আছে, ক্লাসগুলো করো ভাইয়া। একটু শেয়ার দিয়ে দাও, একটু লাস্ট শেয়ার দিয়ে দাও। আমরা 30 সেকেন্ড সময়, ধুম করে সবাই একটা শেয়ার মারো তো। আমরা এখনই ক্লাস শুরু করে দিব। কত বাজে? 8:09 বাজে, 8:10। আমরা 10 সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু করে দিব। 10 সেকেন্ডের মধ্যে সবাই একটা ধুম করে একটা শেয়ার মারো তো। একটা ঝড় তুলে ফেলো একটা শেয়ার দিয়ে, কথা বুঝতে পেরেছ? আমরা চাই যে আমাদের ক্লাসটা সবাই দেখুক, সবার টাইম লাইনে যাক, সবাই দেখুক, সবাই ক্লাসটা করুক, এবং সবাই আমাদের ক্লাস দেখে ভালো রেজাল্ট করুক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওয়েলকাম ভাইয়া সবাইকে। এত করে বললাম সবাইকে শেয়ার দিয়ে, শেয়ার ভালো না। ক্লাস শুরু করেন তাড়াতাড়ি, কারেন্ট আবার চলে যাবে। সমস্যা নেই, কারেন্ট চলে যাওয়ার আগে আজকে ক্লাস শেষ করে দিব, টেনশন করার দরকার নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। চলো, আজকে আমরা যে সিন প্যাসেজটা পড়বো তার নাম হচ্ছে লিজেন্ড অফ গাজী। বাংলায় তাকে বলা হয় গাজী পীর নামে। এই লোকটাকে আমরা গাজী পীর নামে চিনি। খেয়াল করবো, শুরু করেন ভাইয়া। শুরু করে দিয়েছি ভাইয়া, কিন্তু তোমরা ক্লাস শেয়ার করতেছো না, সো পিডিএফ পাবা না। ক্লাস শেয়ার না করলে কিন্তু পিডিএফ দেওয়া হবে না, মাথায় রেখো। ক্লাস শেয়ার করলেই তাকে আমরা কি দেই? পিডিএফ দেই হোয়াটসঅ্যাপে, তাই না? আচ্ছা, রাইটিং পার্টের উপরে ক্লাস নিবো ভাইয়া, টেনশন করার দরকার নাই। রাইটিং পার্টের উপরে ক্লাস নিবো, টেনশনের কোনো দরকার নাই। খেয়াল করো তো, এই যে আমাদের গাজী পীর সাহেব, খেয়াল করবা, এই গাজী পীরের কথা আমরা পড়বো, যাদের বাসা হচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, তারপরে হচ্ছে বরগুনা, তারপর হচ্ছে পিরোজপুর, মানে সুন্দরবনের আশেপাশে। ভাই ন্যারেশনের ক্লাস কবে নিবেন? সামনেই নিব ভাইয়া, 2-3 সপ্তাহের মধ্যেই নিব ভাইয়া, কোনো সমস্যা নাই। ভাই আমি আজকে সারাদিন মডিফায়ার ক্লাস করছি, এখন প্র্যাকটিস করবো। ভেরি গুড খালেক, ভালো করেছো ভাইয়া। এরকম ক্লাস করলে অবশ্যই ভালো কিছু করবা। এই যে আমাদের এবার ভাইয়ারা শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ যারা শেয়ার দিয়েছো, থ্যাংক ইউ সবাইকে। তাহলে খেয়াল করবো, এই গাজী পীরের কথাটা ওই অঞ্চলে অনেক বেশি বিখ্যাত, কারণ ওই অঞ্চলের মানুষ এই গাজী পীরকে মারাত্মকভাবে সম্মান করে। আমরা জানি যে কেউ যদি পীর হয়, সেই পীরের যারা মুরিদ হয় তারা মারাত্মক সম্মান করে না তাকে। তো সেই লেভেলে যারা সুন্দরবনের আশেপাশে বসবাস করে, স্টিল বসবাস করে, তারা মারাত্মক লেভেলে সম্মান করে আমাদের এই গাজী সাহেবকে, যার নাম হচ্ছে গাজী পীর। কথা বুঝতে পেরেছো?
আচ্ছা 24টা শেয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ ভাইরা, একটু বেশি বেশি করে শেয়ার দেবো। এবং এটা আমরা জানি যে যারা যারা শেয়ার দেয় তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করলে তাদেরকে আমরা কি দিই, তাদেরকে আমরা হচ্ছে ক্লাসের পিডিএফটা দিয়ে দিই। কথা বুঝতে পেরেছ? এইটুকু আমার হচ্ছে এখতিয়ার আছে, আমি এটুকু করতে পারি তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা অনেকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ স্বর্ণা আক্তার। ওকে, খেয়াল করো, অ্যাকর্ডিং টু সাম মিথ, খেয়াল করবা, অ্যান্ড লিজেন্ড, খেয়াল করবা, বলেছে কিছু মিথ অনুসারে এমন কিছু, ভাইয়া ক্লাস ভালোই লাগে, থ্যাংক ইউ ভাইয়া, খেয়াল করবা, এই যে বলেছে, আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপে কি লিঙ্ক দেইনি, দিয়েছি না? আচ্ছা আচ্ছা যাই হোক, খেয়াল করবা, তো যেটা বলছিলাম, অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড। হোয়াট ইজ মিথ? মিথ মানে হচ্ছে তোমার শ্রুতি কথা বা পুরাতন কথা বা পুরা কথা, খেয়াল করবা, মানে আদিমকালের কথা, কথা বুঝতে পেরেছো, বা প্রাচীন সময়ের কথা, এটাকে, এগুলাকে আমরা বলি মিথ। অনেক দিন আগের ঘটনা, আজ থেকে প্রায় 200-300 বছর বা 1000 বছর আগে ঘটে যাওয়া ঘটনা, ওইগুলাকে আমরা বলি হচ্ছে মিথ, বা অনেক দিন আগে পুরান দিনের কথা, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে মিথ। আচ্ছা 82 জন চলে আসছে ক্লাসে, থ্যাংক ইউ ভাই সবাইকে, একটু মনোযোগী দিব, খেয়াল করবো, বলেছে অ্যাকর্ডিং টু সাম মিথ, সেই পুরা কথা, এন্ড লিজেন, গাজীপীর ওয়াজ এ মুসলিম সেইন্ট, সে ছিল একজন মুসলিম সাধু। সেইন মানে হচ্ছে সাধু, কথা বুঝতে পেরেছো, যে এর মধ্যে স্পেশালিটি থাকে। ভাই শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ রিশাদ ভাইয়া, খেয়াল করবো, ওয়ালাইকুম সালাম। তো সে ছিল একজন সাধু বা সে ছিল একজন পীর, কথা বুঝতে পেরেছো, স্পেশাল পার্সন। বলছে হু ইজ সেড টু হ্যাভ স্প্রিট, স্প্রিট মানে হচ্ছে ভাইয়া বিস্তার করা বা বিস্তার লাভ করা, যে করেছে কি বিস্তার লাভ করেছে, কিসের বিস্তার লাভ করেছে? ইসলামের বিস্তার লাভ করেছে ইন দ্য পার্ট অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন। তার মানে আমরা যদি পুরা লাইনের কথাটা বলি, ভাইয়া পিডিএফ কখন দিবেন? ক্লাস শেষে দিব ভাইয়া, ক্লাসটা শেষ করতে দাও, হ্যাঁ খেয়াল করবো। বালিয়াডিং থেকে ওয়েলকাম ভাইয়া। কোথায় শেয়ার দিতে হবে? টাইম লাইনে শেয়ার দিতে হবে, আইডিতে নাকি? হ্যাঁ ভাইয়া নিজের আইডিতে শেয়ার দিবা, নিজের আইডিতে শেয়ার দিবা, খেয়াল করবা। তাহলে এই যে পুরো লাইনটার কথা যদি আমরা একসাথে বলি, পুরো লাইনটা বলেছে গাজীপীর নামে একটা ব্যক্তি ছিল, যে গাজীপীর ছিল আমাদের একজন মুসলিম সাধু, একজন মুসলিম পীর, যে সুন্দরবনের যে আশেপাশের অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলাতে ইসলাম ধর্ম প্রচার করেছে, যার কারণে সুন্দরবনের আশেপাশের অঞ্চলগুলাতে ইসলাম ধর্ম বিস্তার লাভ করেছে এবং অনেক মানুষ মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছে। কার কারণে? আমাদের এই গাজী পীরের কারণে। বলেছে হি ওয়াজ আচ্ছা ওয়ালাইকুম সালাম, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, খেয়াল করবা, বলেছে তাকে কিছু মিরাকলস এর জন্য ক্রেডিট দেওয়া হয়। মিরাকলস মানে হচ্ছে যেই ঘটনাগুলো সচরাচর ঘটে না, কথা বুঝতে পেরেছো, একটু বাস্তবতার বাইরে, যেগুলো আমরা নর্মালি করতে পারি না, সেগুলোকে আমরা বলি হচ্ছে মিরাকলস, কথা বুঝতে পেরেছো, অতি প্রাকৃত ঘটনা, যে ঘটনাগুলো আসলে চাইলেই একজন নর্মাল মানুষ করতে পারে না, সেগুলোকে আমরা বলি মিরাকল। দুইটা শেয়ার দিয়েছে ভাই, থ্যাংক ইউ ভাই, তোমাকে দুইবার পিডিএফ দিয়ে দিব না। বলছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কুড সাপোজলি কালম, কালম মানে হচ্ছে শান্ত করে ফেলা, ঠান্ডা করে ফেলা, ডেঞ্জারাস এনিমেলস। তার মানে তার মিরাকলটা কি? তার মিরাকলটা, আপনার দোয়ায় ডিউতে চান্স পাইছি, রংপুর প্যারাগন ছিলাম, আপনার প্রতি কৃতজ্ঞ, থ্যাংক ইউ ভাইয়া। ওয়াসিম সরকার, তোমার জন্য অনেক 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 বেশি শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমার ঢাকা ভার্সিটির জীবন অনেক বেশি সুন্দর হোক, অনেক বেশি সুখের হোক। আমি এই লাইফটা কাটিয়ে আসছি, আই নো দ্যাট দিস লাইফ ইজ ভেরি মাচ গুড। নিজেকে কন্ট্রোলে রাখো, পড়াশোনাটা ঠিক রেখে বাকি যা মন চাই করো, কথা বুঝতে পেরেছো? এটুকু জাস্ট বলবো, পড়াশোনাটা ঠিক রাখো। ঢাকা ভার্সিটি লাইফ খুবই সুন্দর, খুবই ভালো লাগে। আমাদের এখানে যারা ক্লাস করতেছে এইচএসসি পরীক্ষার্থী, তারাও কিন্তু ভবিষ্যতে গিয়ে ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে, এবং আমি জানি অনেকেই স্বপ্ন হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়ার। তা এই যে ভাইয়াটা তোমাদের, সে গত বছর আমার ক্লাস করেছে, এবছর ঢাকা ইউনিভার্সিটিতে আছে। সো তোমরা কি চাও না সেই স্বপ্নটা পূরণ করতে? তো অবশ্যই অবশ্যই যাদের স্বপ্ন আছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার, তোমাদেরকে আমি বলবো একটু সিরিয়াস হও, একটু পরিশ্রম করো, একটু নিজের উপর কনফিডেন্স রেখে পড়াশোনাটাকে কন্টিনিউ করো। আমি চাই যে এইখানে যারা ক্লাস করতেছো তারা যেন পরের বছর এসে সেম এইভাবে কমেন্ট করতে পারো যে ভাই আপনার ক্লাস করেছিলাম, আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমি এখন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ি, আমি এখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। দ্যাট উইল বি মাই প্রাউড মোমেন্ট। আমি চাই তোমরা সেই ভালো জায়গাটায় যাও এবং ভালো কিছু করো। তো তার জন্য একটু পড়াশোনা করতে হবে ভাইয়ারা, সেই ধৈর্যটা রাখো এবং সেই ধৈর্যটা রেখে একটু পড়াশোনা করো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিফাত, ভালো আছিস ভাইয়া? খেয়াল করো, তাহলে মানে গাজীপুর কি করতে পারতো? সে যেসব ডেঞ্জারাস এনিমেল ছিল তোমার ওই যে সুন্দরবনে থাকতো, এই সুন্দরবনে থাকা এই ডেঞ্জারাস এনিমেল গুলাকে ঠান্ডা করে ফেলতো বিদেশে। এই যে আমাদের পোলাপার খালি বিদেশে চলে যাইতে চায়, দেশকে দেশরাই খালি অন্যদিকে দৌড় দেয়।
বলছে এন্ড মেক দেম ডোসাইল। ডোসাইল মানে হচ্ছে বাধ্য করা বা অনুগত করা। তার মানে তার একটা স্পেশাল গুণ ছিল, সুন্দরবনের যারা প্রাণী ছিল তারা এই গাজীপীরের কথা শুনতো। গাজীপুর যদি বলতো এই চুপ হও, তারা চুপ হয়ে যেত। গাজীপুর যদি বলতো এই কাউকে কামড় দিবি না, কামড় দিত না। গাজীপুর যদি বলতো এই এটা করিস না, তারা করতো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহটা কাজেও দেখতে চাই, শুধু বলার ক্ষেত্রে না ভাইয়া, কাজেও দেখতে চাই। তাহলে এই যে গাজীপীর, তার স্পেশাল আমরা পাওয়ারটা দেখলাম যে তার কথা সুন্দরবনের প্রাণীরা চিনত। বলেছে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড। ডেপিক্টেড মানে চিত্রায়িত করা। বলেছে তার কথাগুলোকে বেসিক্যালি চিত্রায়িত করা হয়েছে কোথায়? পাথস অর স্ক্রলস। খেয়াল করবা, পাথস অর স্ক্রলস। পাথ অর স্ক্রল মানে হচ্ছে লেখ্যপট। লেখ্যপট পেইন্টিং কোনগুলা? খেয়াল করবা, এগুলো হচ্ছে পেইন্টিং মানে আঁকা হয় কোথায়? এই যে জিনিস আমরা অনেকে জানি না যে আসলে আমাদের এই লেখ্যপট বা এই পাথ স্ক্রলস গুলা কি। এই জন্য আমি একটা ছবি এই যে দেখো এখানে অ্যাড করে দিয়েছি। এইগুলাকে বলা হয় পাথস এন্ড স্ক্রলস। কথা বুঝতে পেরেছ? লেখ্যপট, ছবিটা একটু জুম করলে একটু ভালো দেখতে পারতা। এই যে এখানে যে ছবিগুলো, এগুলো সব গাজীপীরের ছবি আঁকা আছে। কথা বুঝতে পেরেছ? সে এই করতেছে, সেই করতেছে, ওটা করতেছে। তো এই যে এই পেন্টিং গুলাকে আমাদের বলা হয় হচ্ছে পাথস এন্ড স্ক্রলস। ভাই আগের ক্লাসগুলোর উপর টেস্ট পেপার সলভিং ক্লাস কবে করবেন ভাইয়া? আগে তো টপিকটা শেষ করতে দাও ভাইয়া, ঠিক আছে? টপিক না পড়িয়ে কেমনে সলভ করি ভাইয়া? কারণ আগে যদি সলভ করি আমি পারি না, সলভটা কেমনে ধরবো ভাইয়া? আগে একটু গুছাই নিতে দাও, তারপর হচ্ছে সলভ করবো। আমি সলভ ক্লাস নেয়ার জন্য অলরেডি 15টা স্লাইড বানায় রাখছি। অলরেডি 15টা বানায় রাখছি। সেকেন্ড পেপারের বানায় রাখছি 10টা, ফার্স্ট পেপার বানায় রাখছি 5টা, বানিয়ে রাখছি যে নিব, ঠিক আছে? সো টেনশন করার দরকার নাই ভাইয়া। আসো, তো এইগুলাকে বলা হয় ভাইয়া স্ক্রলস, পেন্টিংস। বলছে রাইডিং আ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার। বলেছে আমরা তাকে যে চিত্রায়িত করা হয়, তার চিত্রগুলোতে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে সে একটা বেঙ্গল টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগার উপরে বসে আছে, যে রয়্যাল বেঙ্গল টাইগারটা খুবই ভয়ঙ্কর বা হিংস্র ভাবে হচ্ছে তাকে আছে। দিনাজপুরের ছেলে মেয়েদের মন নিয়ে ছিনিমিনি কে ভাই? আচ্ছা, খেয়াল করবো। তাহলে এই যে আমাদের দেখবো সে একটা বেঙ্গল টাইগারের উপরে হচ্ছে বসে আছে, এই বেঙ্গল টাইগারের উপরে। এবং সেই রয়্যাল বেঙ্গল টাইগার যে চালায়, বাঘ যে চালায়, মানুষ গরু চালায়, মানুষ ঘোড়া চালায়, মানুষ গাধা চালায়, আর আমাদের গাজীপীর সাহেব কি চালাইতো? বাঘ বাঘ চালাইতো। এটা কি নর্মাল কথা বলো? সে বাঘ চালাইতো, বাঘের পিঠে করে সে ঘুরে বেড়াইতো। তার মানে অবশ্যই তার মধ্যে কি ছিল? স্পেশাল একটা পাওয়ার ছিল, না হলে কেউ বাঘ চালায়? বলছে এ স্নেক ইজ হ্যান্ড, এবং তার এক হাতে আবার কি থাকতো? একটা সাপ থাকতো। বাট নো অ্যাপিয়ারেন্ট ডেঞ্জার, বাট তাদের দ্বারা তার কোনো ক্ষতি হইতো না। তার মানে বাঘও তার কথা শুনতো, সাপও তার কথা শুনতো। চিন্তাই করা যায় না, তাই না? যে মানুষ গরুর উপরে বসে গরুর গাড়ি চালায়, ঘোড়ার গাড়ি চালায়, এগুলো করে, আর সে হচ্ছে বাঘ চালাইতো। পরে দেখা গেছে আমরা আর কিছুদিন যদি উনি বেঁচে থাকতো, তাহলে আমরা এমন হয়তো দেখতে পারতাম যে উনি বাঘের দিয়ে হচ্ছে আরো কিছু করাচ্ছে, তাই না? স্পেশাল পাওয়ার, এটা ছিল আমাদের পীর সাহেবের স্পেশাল পাওয়ার। আরো কি কি করেছে আমাদের পীর সাহেব? বলেছে অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে হি অলসো ফট ক্রোকোডাইলস, সে কুমিরের সাথে যুদ্ধ করেছে। কেন করেছে? কুমির মনে হয় তার কথা শুনতো না। বলছে হু থ্রেটেন দ্য পিপল। থ্রেটেন মানে হচ্ছে হুমকি দেওয়া। খেয়াল করবা, থ্রেটেন মানে হচ্ছে হুমকি দেওয়া। বলছে হু থ্রেটেন পিপল অফ এ রিজিয়ন ফুল অফ ক্যানেলস এন্ড ক্রিকস। বলছে ওই অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে, বা আগের ক্লাসগুলো দিয়ে দিন, সবগুলো যে দেওয়া আছে ভাইয়া, সবগুলাই দেওয়া আছে আগের ক্লাসগুলো, জাস্ট এই পেজে গেলেও পাবা। আবার আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো লিঙ্ক দিয়ে দিই, আগের লিঙ্কে গেলেই পাবা। খেয়াল করবা, বলছে যেহেতু সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে খাল রয়েছে। ক্যানেল মানে হচ্ছে ভাইয়া খাল, আর ক্রিক্স মানে হচ্ছে খাড়ি। খাড়ি আর খালের মধ্যে পার্থক্য কি? খালে সবসময় পানি থাকে, খাড়িতে সবসময় পানি থাকে না, পানি আসা যাওয়া করে। এই জোয়ারে পানি আসে, আবার ভাটা হয়ে গেলে পানি কি হয়ে যায়? চলে যায়। তো সুন্দরবনের চারপাশে প্রচুর খাল এবং খাড়ি। এই খাল এবং খাড়িগুলোতে প্রচুর পরিমাণে মিঠা পানির কুমির রয়েছে, এখনো রয়েছে, অনেক কুমির রয়েছে। তো এই কুমিরগুলা করতো কি? ওই অঞ্চলের এই মানুষকে কি করতো? থ্রেট করতো। কথা বুঝতে পারছি? এই যে ওই অঞ্চলের মানুষকে থ্রেট করত, তো যার কারণে ওই যে ওই অঞ্চলের মানুষকে থ্রেট করত, এই থ্রেট যেন সে করতে না পারে, তাই সে কি করত? কুমিরের সাথে যুদ্ধ করত। কে করত? আমাদের গাজী পীর সাহেব যুদ্ধ করত। বলছে ইনডিড এ কাইন্ড অফ ওয়েটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল। বলেছে এই যে বঙ্গোপসাগরের উপকূলে আমাদের এই সুন্দরবনের চারপাশে যে কুমিরগুলা মানুষকে হচ্ছে মানে মানুষকে ক্ষতি করার চেষ্টা করত, সেই কুমিরের বিপক্ষে যুদ্ধ করত। কে যুদ্ধ করতো? আমাদের গাজী পীর সাহেব। বলছে দিনাজপুরে ভাবির কথা। হ্যাঁ বেটা, কি কস? পড়ার মধ্যে আবার ভাবি টাবি করতে চলে আসলো, আজের কথা। তারপরে হচ্ছে ইনডিড এ কাইন্ড অফ ওয়েটারি জঙ্গল। বলেছে
এটা তো বললাম, বিকজ অফ ইস অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট। অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক, ভিজিলেন্ট মানে হচ্ছে সতর্ক, প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিতি। বলেছে তার উপস্থিতি মানে সতর্ক উপস্থিতি থাকার কারণে অল প্রিডেটরি এনিম্যালস ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট উইথিন বাউন্ডস। কথাটা কি বলছে দেখছো? বলছে এই যে গাজী পীরের ভয়ে, গাজী পীরের কারণে, ফ্রম আইডিয়াল ক্লাস ধানমন্ডি, একটু হ্যাঁ হোয়াটসঅ্যাপ একটু, আচ্ছা, বলেছে এই যে গাজী পীরের ভয়ে কি করতো, গাজী পীরের ভয়ে এই যে যারা প্রাণী ছিল সুন্দরবনের প্রাণী, তারা তাদের বাউন্ডের মধ্যে থাকতো, মানে বাইরে আসতো না, ভয়ে যে গেলে আমাদের গাজী পীর কি করে ফেলবে, গেলে আমাদের গাজী পীর মেরে ফেলবে। তো আমরা কি করব না, আমরা হচ্ছে যেইখানে সেইখানে থাকবো না। তো এই যে আমরা আমাদের যে বর্ডার আছে এই বর্ডারের বাইরে যাব না, মানে আমরা আমাদের খাল পার হইয়া লোকালয়ে যাব না, আমরা সুন্দরবনেই থাকবো। কেন সুন্দরবনে থাকবো? কারণ আমরা যদি সুন্দরবন থেকে বের হই তাহলে কি হবে, আমাদের গাজী পীর সাহেব আমাদেরকে মেরে ফেলবে। তো এই যে একটা ব্যাপার হচ্ছে, আচ্ছা, তারা খেয়াল করবো মেরে ফেলবো। তো এই যে তার সতর্ক, তুমি বুঝো সুন্দরবনের পশু প্রাণীরা ভয় পাচ্ছে, কাকে ভয় পাচ্ছে? গাজী পীরকে ভয় পাচ্ছে, এবং ভয় পেয়ে তারা তাদের বাউন্ডারির বাইরে আসতেছে না, তারা তাদের বাউন্ডারির মধ্যেই থাকছে। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট হি এনাবেলড ভিলেজার্স, এনাবেল মানে হচ্ছে আলোকিত করা, উৎসাহিত করা, enable villagers to live close to the forest and jungles and cultivate their lands। এবার সে বলতেছে যেহেতু তার ভয়ে সুন্দরবনের প্রাণীরা বর্ডারের বাইরে আসতো না, এই জন্য গাজী পীর ওই অঞ্চলের যে মানুষ ছিল তাদেরকে উৎসাহিত করতো, তোমরা একটা কাজ করো, তোমরা সুন্দরবনের আশেপাশে গিয়ে একবারে যে জমি জমাগুলো আছে সেই জমি জমাগুলো চাষ করো, তোমাদেরকে বাঘ এসে ধরবে না, তোমাদেরকে হচ্ছে বনের অন্য প্রাণী কোনো ক্ষতি করবে না, তোমাদেরকে কুমির এসে কি করবে না, কোনো ক্ষতি করবে না, আমি আছি, আমি আছি, আমি তোমাদেরকে তাদের তাদের সাথে কি করব, তাদের থেকে প্রোটেক্ট করব। তো এই যে একটা সাহস দেওয়া, এই যে একটা মোটিভেট করা, ইন্সপায়ার করা, এই কারণে সুন্দরবনের একদম সুন্দরবনের আশেপাশে গিয়ে মানুষ কি করতো, জমি জমা চাষ করতো। তারা ভয় পাইতো না যে না আমাদের গাজী সাহেব আছেন, আমাদের গাজী পীর আছেন, উনি আমাদেরকে কি করবেন, উনি আমাদেরকে এই বন্যপ্রাণী পশু প্রাণী থেকে কি করবেন, ঝামেলা থেকে হইলে সে আমাদেরকে বাঁচাবেন। বলছে কনসিকুয়েন্টলি ফলাফল স্বরূপ পিপল অফ দিস রিজিয়ন, ওই অঞ্চলের মানুষজন উড প্রে, প্রে মানে হচ্ছে ভক্তি করা, ফর প্রোটেকশন, তাদের রক্ষা করার জন্য। এই জন্য যেহেতু সে সুন্দরবনের প্রাণী থেকে, খেয়াল করব তাদেরকে হচ্ছে কি করতো, খেয়াল করব এই যে সুন্দরবনের প্রাণীর মানুষ, এই সুন্দরবনের প্রাণীরা যেহেতু তাকে কি বলে, এই কি যেন বলতেছিলাম, সুন্দরবনের প্রাণীর মানুষ, সুন্দরবনের প্রাণীরা যেহেতু তাকে ভয় পাইতো, তো এই জন্য ওই অঞ্চলের মানুষ যেন সুন্দরবনের প্রাণীদের থেকে তাকে তাদেরকে প্রোটেক্ট করা হয়, এই জন্য তাকে ভক্তি করতো। কথা বুঝতে পেরেছো? এখানে প্রেম মানে এমন না যে তা মানে তাকে সৃষ্টিকর্তা মানতো, এমন না। কথা বুঝতে পেরেছো? কি করতো, তার হচ্ছে ভক্তি করতো। বলছে দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভড, এই যে গাজী পীরের যে গল্প, এই গল্পটাকে প্রিজার্ভ করা হয়েছে। প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষিত করা, প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষিত করা। কোথায় সংরক্ষিত করা হয়েছে? ফোক লিটারেচার। ফোক লিটারেচার মানে কি? লোক সাহিত্যে। খেয়াল করবা, তাহলে এই যে তার কথাগুলোকে আমাদের বাংলাদেশের লোক সাহিত্যে কি করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে, as well as art and has been performed in indigenous theater। এবং তার গল্পগুলাকে, ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে স্থানীয়, আমাদের যে গ্রাম অঞ্চলে যে স্থানীয় যে থিয়েটার রয়েছে, থিয়েটার মানে কি ভাইয়া? থিয়েটার মানে হচ্ছে যে মঞ্চ নাটক। আমরা জানি যে আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে কি হয়, আমাদের মঞ্চ নাটক হয়। তো এই মঞ্চ নাটক হওয়ার কারণে ওই যে মঞ্চ নাটক গুলাতে কি হয়, এই মঞ্চ নাটক গুলাতে আমাদের এই যে গাজী পীরের গল্প, গাজী পীরের গল্পকে পরিবেশন করা হয়। কথা বুঝতে পারছি? তাহলে এই যে গাজী পীরের গল্পগুলাকে পরিবেশন করা হয় কিসের মধ্যে? গ্রামাঞ্চলের কিসের মধ্যে? মঞ্চ নাটকের মধ্যে। তাহলে আমরা দেখতে পেলাম দুইটা জিনিস, একটা হচ্ছে তার কথাগুলোকে, তার গল্পগুলাকে আমাদের লোকসাহিত্যে অংশ যুক্ত করা হয়েছে, আমরা লোকসাহিত্য থেকে তার কথাগুলো জানতে পারি। সেকেন্ড হচ্ছে তার ঘটনাগুলো আমাদের গ্রাম্য অঞ্চলের যে মঞ্চ নাটকগুলো হয় ওইখানে পরিবেশন করা হয়, যার কারণে মানুষ মনে রেখেছে যে গাজী পীর এমন ছিল, এমন ছিল। যেমন তোমরা যদি অনেক আগের বাংলা মুভি দেখে থাকো, অনেক আগের, প্রায় 20-30 বছর আগের, ওই সময় এই গাজী পীরকে নিয়ে কয়েকটা মুভিও বানানো হয়েছে। কথা বুঝতে পেরেছো? অনেক আগের দিনের মুভি, তোমরা সেগুলো দেখতে পাবা, চাইলেও দেখতে পারো, ইউটিউবে মনে হয় আছে। বলছে সাম গাজীরপাত স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম। বলেছে এই যে গাজী পীরের যে স্ক্রলস গুলা বানানো হয়েছে, যে পেন্টিংস গুলা বানানো হয়েছে,
এইরকম কিছু পেইন্টিংকে এখন সংরক্ষণ করা হয়েছে ব্রিটিশ মিউজিয়ামে। চিন্তা করা যায়, তার মানে তার কতটা ফেমাসিটি ছিল বা তার কতটা হচ্ছে জনপ্রিয়তা ছিল এই অঞ্চলে, যে গাজীপীর, একে তো মানুষ এখনো গাজীপীরকে ভক্তি করে, খেয়াল করবো, এখনো মানুষ, কি পড়াইতেছেন এটা, সিন কম্পারিজন পড়াচ্ছি রে, খেয়াল করবো, এখনো গাজীপীরকে মানুষ অনেকটা মারাত্মক ভক্তি করে ওই অঞ্চলের মানুষ, সুন্দরবনের আশেপাশের মানুষ। পাশাপাশি এবং তার এই যে স্ক্রল পেন্টিংস ব্রিটিশ মিউজিয়ামে রাখা হয়েছে, তার মানে ব্রিটিশরাও জানে যে এই গাজীপীর ওয়াজ এ সামওয়ান, খেয়াল করবো, যারা হচ্ছে এই গাজীপীর কি করতো, এই গাজীপীর একটা স্পেশাল পার্সন ছিল, যার স্পেশাল এবিলিটি ছিল, এবং যে এই অঞ্চলের মানুষদেরকে কি করতো, সহযোগিতা করতো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের গাজীপীর সম্বন্ধে আমরা জানলাম। আচ্ছা, তারপরে খেয়াল করবো, চোজ দা কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, বলেছে এইখান থেকে আমাদের যে কারেক্ট আনসার গুলো বের করতে বলছে। অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স রেফার্স টু, বলেছে এই যে অ্যালার্ট এবং ভিজিল্যান্ট প্রেজেন্স, এই যে সতর্ক প্রেজেন্স, এই সতর্ক প্রেজেন্স অ্যাকচুয়ালি কি মিন করে, এটা তোমরা একটু কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করো। আমি 1 মিনিট পরে আনসার করে দিব অবশ্যই, তোমরা একটু কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করো। এই যে আমাদের অ্যালার্ট এবং ভিজিল্যান্স প্রেজেন্স, এইটা আসলে অ্যাকচুয়ালি কি মিন করে, আমরা একটু আগে পড়ে আসছি। অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক, ভিজিল্যান্স মানে হচ্ছে কি সতর্ক, আমাদের সতর্কতা, এই যে অনেক বেশি সতর্কতা, এটাকে মিন করেছে। তো এইটার হচ্ছে সিনোনিম আসলে কি মিন করতেছে এখানে, অ্যাটেনশন এন্ড সিনসিয়ারিটি, প্রম্পটনেস এন্ড ওয়াচফুলনেস, অ্যাকশন এন্ড স্ট্রেংথ, নাকি হচ্ছে অ্যাক্টিভ রোল? ওকে, ডি নাম্বার একজন বলছে। উল্টাপাল্টা কমেন্ট করবো না ভাইয়া, হ্যাঁ, ক্লাসের মধ্যে মনোযোগ দিব, আমরা ক্লাসের মধ্যে মনোযোগ দিব, উল্টাপাল্টা ই করবো না। আচ্ছা, খেয়াল করবো, বলেছে অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্স প্রেজেন্স, এটা কি রেফার করে, আমি আনসার বলে দিব, তোমরা একটু আনসার দেওয়ার চেষ্টা করো ভাইয়ারা, কমেন্ট করো, পারো আর না পারো, ভুল হোক, ভুল হোক, আমি চাই যে ভুল হোক, পারো না পারো, ভুল হোক, অবশ্যই অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবা, কথা বুঝতে পেরেছো? পারো আর না পারো আনসারটা দেওয়ার চেষ্টা করবা, কারণ হচ্ছে আমি চাই যে দেখি কতটুকু তোমাদের আসলে মাথায় আসছে, কথা বুঝতে পেরেছো? একটু খেয়াল করো, সে বলেছে অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স রেফার্স, কি রেফার করে, একটা হচ্ছে অ্যাটেনশন, অ্যাটেনশন মানে হচ্ছে ভাইয়া মনোযোগ দেওয়া, খেয়াল করবা, একটা হচ্ছে মনোযোগ, আরেকটা হচ্ছে সতর্কতা, দুইটা এক জিনিস না ভাইয়া, একটা হচ্ছে সতর্কতা, সতর্ক থাকা, আরেকটা হচ্ছে মনোযোগ থাকা, দুইটা এক না। একটা হচ্ছে প্রম্পটনেস এন্ড ওয়াচফুলনেস, হ্যাঁ, এই দুইটা মানে হচ্ছে সতর্কতা, ওয়াচফুলনেস মানে হচ্ছে সতর্কতা, একদম সতর্কতার সাথে দেখা। অ্যাকশন এন্ড স্ট্রেংথ, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তিশালীতা ভাইয়া, শক্তিশালীর সাথে আমাদের সতর্কতার কোনো কি নাই, কানেকশন নাই। তারপরে বলেছে অ্যাক্টিভ রোল, এটা তো নাই, তার মানে আমাদের আনসার কি হবে, প্রম্পটনেস এন্ড ওয়াচফুলনেস। তার মানে এই যে আমাদের ভিজিল্যান্ট, সতর্কতা, এইটা আমাদের কি মিন করেছে, এইটা আমাদের মিন করেছে সতর্কতা। সতর্কতা কোনটা, প্রম্পটনেস এন্ড ওয়াচফুলনেস, প্রম্পটনেস এবং কি ওয়াচফুলনেস। যারা যারা আনসার করেছো সঠিক করো, ভুল করো, থ্যাংক ইউ ভাইয়া, আনসার দেওয়ার চেষ্টা করবা, পারো আর না পারো, যতটুকু পারো, যতটুকু ধরতে পারছো ওইটার উপর আনসার করে দেবা, কারণ আমি তো ব্যাখ্যা করেই দিচ্ছি। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর লিজেন্ড ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, বলেছে এই যে লিজেন্ড মানে অ্যাকচুয়ালি কি বুঝাইছে। এই যে আমাদের প্রথম সেন্টেন্স আমরা পড়ছি না, অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ড, এই যে লিজেন্ড মানে কি বুঝাইছে, লেজিবল, ইনফেমাস, লেজিবল মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে যোগ্য, ইনফেমাস মানে হচ্ছে কুখ্যাত, ওল্ড স্টোরি হ্যান্ডেড ডাউন ফ্রম দ্য পাস্ট, পুরাতন ঘটনা যেটা আমরা অতীত থেকে পাই, মেকিং পিপল ফ্রাইটেন, মানুষকে ভয় দেখানো। এইখানে লিজেন মানে অ্যাকচুয়ালি কোনটাকে মিন করছে খেয়াল করো, আমরা একটু আগে পড়ে আসছি মিথ এবং লিজেন, আমি বলেছি না মিথ এবং লিজেন মানে হচ্ছে পুরাতন কথা, সেই আগের দিনের কথা, যেই কথাগুলো এখনো প্রচলন রয়েছে, যেগুলো আমরা শুনি শুনি বা পড়ে পড়ে জানি, অনেক আগের দিনের কথা। সেই অনেক আগের দিনের কথা মানে এখানে কোনটা কাছাকাছি যাচ্ছে খেয়াল করো, এখানে একটাই কাছাকাছি যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কোনটা যাচ্ছে, সেটা অবশ্যই আমাদের সি নাম্বারটা যাচ্ছে, ওল্ড স্টোরি হ্যান্ডেড ডাউন ফ্রম দ্য পাস্ট, পুরাতন গল্প যেটা আমরা অতীত থেকে জানতে পারি, যেটা আমরা কি করি, অতীত থেকে জানতে পারি, অতীতের ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আসলে এই যে এই জিনিসটা হয়েছিল বা এই জিনিসটা হয়েছে কি ঘটে ছিল। তারপরে খেয়াল করো, আচ্ছা, বলেছে পিপল কেম টু নো অ্যাবাউট গাজীপীর ফ্রম, বলেছে মানুষ গাজীপীরের কথা জানতে পেরেছে কই থেকে, প্লে থেকে, নাটক থেকে,
লিটারেচার সাহিত্য থেকে, পেইন্টিং চিত্র থেকে, নাকি মিথস অ্যান্ড লিজেন্ড থেকে? কোনটা থেকে মানুষ জানতে পারছে? এইখানে তোমরা কনফিউশনে পড়ে যাবা। কেন কনফিউশনে পড়ে যাবা? কারণ চারটাই আনসার হইতে পারে, মানে এরকম একটা কনফিউশন কাজ করবে। কেন? দেখো, প্রথমটার মধ্যে বলেছে প্লে অ্যান্ড ড্রামা, নাটক। তোমার মনে হইতে পারে হ্যাঁ ভাইয়া, তাকে নিয়ে তো আমাদের নাটক হয়, গ্রামাঞ্চলে মঞ্চ নাটক হয় না, তাহলে আমরা তো নাটক থেকেও জানতে পারি। লিটারেচার সাহিত্য থেকে আমরা দেখছি না যে তার কথাগুলো আমাদের ফোক সাহিত্য বা হচ্ছে ফোক যে সাহিত্য, আমাদের লোক সাহিত্য, সেই লোক সাহিত্য অংশ আছে, তার মানে আমরা তার থেকেও জানতে পারি। আবার এই যে গাজীর পীরের সম্বন্ধে আমাদের পেন্টিংস বানানো হয়েছে, সেই পেন্টিংস থেকে আমরা তার কথা জানতে পারি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কাকে এখানে প্রেফার করব? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। খেয়াল করবো এইখানে আমরা কাকে প্রেফার করব, খেয়াল করবো এইখানে আমরা প্রেফার কাকে করবো, খেয়াল করবো আমরা একেবারে প্রথম লাইনেই পড়ে আসছি গাজী পীর সম্বন্ধে। খেয়াল করবা, গাজী পীর সম্বন্ধে আমরা জানছি হচ্ছে মিথস এবং লিজেন্ড থেকে। জানার পরে নাটকে, লিটারেচারে, পেইন্টিং এ তার কথাগুলোকে অ্যাড করা হয়েছে। আগে আমরা জানছি, কোত্থেকে জানছি? মিথস এবং লিজেন্ড থেকে, সেই পুরাতন দিনের কথা থেকে, মানে মানুষের মুখে মুখে ছড়াইছে। সে বলছে তাকে, সে বলছে তার নাতিকে, তার নাতি বলছে তার নাতিকে, তার নাতি বলছে তার নাতিকে। এই যে তার নাতি কথা দিয়ে কথায় 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 ঘটনাগুলো ছড়াইছে, ছড়াইতে ছড়াইতে যখন এক সময় এটা পুরোপুরি বিখ্যাত হয়ে গেছে, তারপরে ওই জিনিসটা নিয়ে লিটারেচার হয়েছে, নাটক হয়েছে এবং পেইন্টিং হয়েছে। কথা বুঝতে পেরেছ? তার মানে আমরা হচ্ছে তার কথা জানতে পারছি কই থেকে? তার কথা আমরা জানতে পারছি হচ্ছে মিথস এবং লিজেন্ড থেকে। কথা বুঝতে পেরেছ? মিথস এবং লিজেন্ড থেকে, মিথস এবং লিজেন্ড থেকে। খেয়াল করবা। তারপরে দেখো, আমরা ধরতে পারছি না, আই থিঙ্ক মিথস অ্যান্ড লিজেন্ড থেকে আমরা খেয়াল করব। তারপরে দেখো, হোয়াট ওয়াজ গাজী পীর ক্রেডিটেড উইথ? বলেছে তাকে কোন কারণে ক্রেডিট দেওয়া হয়, বা কোন কাজটার কারণে আমাদের গাজী পীরকে ক্রেডিট দেওয়া হয়, কি করছে সে যার কারণে হচ্ছে তাকে অনেক বেশি ক্রেডিট দেওয়া হয়, বা কি কারণে, সে কোন কারণটার কারণে তাকে আমরা কি দেই? ক্রেডিট দেই। খেয়াল করবা, তাকে ক্রেডিট দেওয়ার কারণ কি কি? হ্যাভিং এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড মিস্টেরিয়াস পাওয়ার, তার অনেক রহস্যময় পাওয়ার ছিল তাই। প্রোটেক্টিং পিপল ফ্রম ডেঞ্জার, মানুষকে বিপদ থেকে বাঁচাইতো তাই। কালমিং ডেঞ্জারাস এনিমেল, ডেঞ্জারাস এলিমেন্টকে ঠান্ডা করে ফেলতো তাই। নাকি নোয়িং ম্যাজিক, জাদু জানতো তাই? কোনটার কারণে এখানে গাজী পীরকে আমরা সবচেয়ে বেশি হচ্ছে ক্রেডিট করি? খেয়াল করবা, এই যে সে সবগুলাই কিন্তু তোমার সাথে মিলে যায়। একটা হচ্ছে সে মানুষকে বাঁচাইছে ডেঞ্জার থেকে, এই যে প্রাণীদের ডেঞ্জার থেকে, সে ডেঞ্জারাস এনিমেলকে কাউন্ট করতো, মানে শান্ত করতো, এটাও হয়। আবার তার কিছু এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ছিল, এটাও কি হয়? আনসার হয়। এই যে একটা কনফিউজিং আনসার, এটা হয়। আর তুমি যখন অ্যাডমিশনে দিতে যাবা তখন তুমি এরকম ফেস করবা, যেটা দেখবা সেইটাই তোমার কাছে আনসার মনে হবে, যেটা দেখবা সেটাই তোমার কাছে কি মনে হবে? আনসার মনে হবে। এইখানে খেয়াল করো, এইখানে এই যে প্রোটেক্টিং এনিমেল ফ্রম ডেঞ্জারাস এবং কালমিং ডেঞ্জারাস এনিমেল, দুইটা কথার মানে হচ্ছে তার এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ছিল। কথা বুঝেছ? তার এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ছিল দেখেই সে মানুষকে বিপদ থেকে বাঁচাইতে পারতো। খেয়াল করবো, তাকে বিপদ থেকে বাঁচাইতে পারতো, এবং সে প্রাণীদেরকে কি করতে পারতো? প্রাণীদেরকে, এই মানুষকে হচ্ছে ডেঞ্জারাস প্রাণী থেকে বাঁচাইতে পারতো, এবং প্রাণীদেরকে ঠান্ডা করে ফেলতে পারতো, মানে শান্ত করে ফেলতে পারতো। তার মানে খেয়াল করো, তার মানে অ্যাকচুয়ালি তার মেন পাওয়ারটা কি ছিল? তার এই যে মিস্টেরিয়াস পাওয়ার ছিল, এই পাওয়ার ছিল দেখেই সে বাকি দুইটা করতে পারতো। কথা বুঝতে পারছো? তার মানে এই দুইটার মেন হচ্ছে কি? প্রথমটা, তার পাওয়ার না থাকলে সে এই দুইটা কি করতে পারতো না? করতে পারতো না। তার মানে অ্যাকচুয়ালি তার আসল জিনিস কি ছিল? তার পাওয়ার ছিল, মিস্টেরিয়াস রহস্যময় পাওয়ার ছিল, যার কারণে সে বাকি দুইটা করতে পারতো। তারপরে বলেছে, দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভ ইন ফোক লিটারেচার অ্যাজ ওয়েল এজ আর্ট। বলেছে এই যে তার কথাগুলোকে সংরক্ষণ করা হয়েছে কোথায়? আমাদের লোক সাহিত্যে, এবং সংরক্ষণ করা হয়েছে আমাদের আর্ট বা শিল্পে। তাহলে এই যে তার কথাগুলোকে বা তার ঘটনাগুলোকে আমাদের লোক সাহিত্যে এবং শিল্পে যে অ্যাড করা হয়েছে, রাখা হয়েছে, এটার মানে কি বুঝাইছে? Ordinary people's literature and art have protected the story from Gazi Pir. Common people have protected the story from Gazi Pir. The traditional literature contains the story of Gazi Pir. Common people believe in the story of Gazi Pir. এখানে আসলে কি বুঝাইছে? এখানে বুঝাইছে ordinary people's literature and art have protected the story of Gazi Pir. তার মানে এই যে সাধারণ মানুষের যে সাহিত্য, সাধারণ মানুষের যে গল্প, সাধারণ মানুষের যে চিত্র,
ওই জিনিসগুলো হচ্ছে গাজী পীরকে এখন পর্যন্ত বাঁচায় রাখছে। গাজী পীরের ঘটনা ওই ঢাকার মধ্যে থাকা শিক্ষিত মানুষ কখনো বলতো না। গাজী পীরের ঘটনা নিয়ে ঢাকার মধ্যে থাকা অনেক বেশি যারা আপডেটেড ছিল ওই সময় তারা ঘাটাঘাটি করতো না। গাজী পীরের ঘটনাকে বাঁচায় রাখছে কারা? সুন্দরবন অঞ্চলের যারা সাধারণ মানুষ তারা তারা এই গাজী পীরকে নিয়ে মাথায় রাখছে, তারা গাজী পীরকে নিয়ে ভক্তি করেছে, এখনো তারা ভক্তি করে যায় এবং তারা ভক্তি করে দেখেই আমরা গাজী পীরকে মনে রাখছি। না হলে আমার বাসা গাজীপীর, আমার বাসা গাজীপুর, ঠিক আছে, আমি অবশ্যই গাজী পীরকে মনে রাখতাম না, কারণ আমি তার সম্বন্ধে জানতামই না, কারণ আমার বাসার আশেপাশে তো আর সুন্দরবন ছিল না। তাহলে এই যে গাজী পীরকে বাঁচায় রাখছে, এখন পর্যন্ত তার কথাগুলোকে বাঁচায় রাখছে কারা? ওই যে সুন্দরবন অঞ্চলের সাধারণ মানুষরা তাদের সাহিত্যের মাধ্যমে, তাদের শিল্পের মাধ্যমে তারা এই যে পেন্টিং গুলা করতো, পেন্টিং এর মধ্যে গাজী পীরের পেন্টিং করতো। কেন করতো? কারণ তারা গাজী পীরকে ভক্তি করে এবং তাদের সেইগুলো দেখে দেখে আমরা জানতে পারছি যে গাজী পীর নামে একজন স্পেশাল ব্যক্তি ছিল, যার স্পেশাল কি ছিল? পাওয়ার ছিল। কথা বুঝতে পেরেছ? এবং সেই থেকে আমরা হচ্ছে জানতে পারছি, সাহিত্য থেকেও না বা মডার্ন কিছু থেকে আমরা গাজী পীরের কথা জানতে পারি নাই, আমরা গাজী পীরের কথা জানতে পারছি ওই সময়ের অর্ডিনারি সাধারণ মানুষের কাছ থেকে। এবার আসো বি নাম্বার, আমাদের 2 মার্কের করে কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমরা যখন লিখি আমরা অনেক বড় বড় করে লিখি, এটা করবা না ভাইয়া। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 2। এই 2 মার্কের জন্য সব সময় 2 থেকে 3 লাইনের মধ্যে আনসার শেষ করবা। 2 থেকে 3 লাইনের মধ্যে আনসার শেষ করবা। কথা বুঝতে পেরেছো? এর বেশি হচ্ছে কি বলে এই লেখার দরকার নাই। কথা বুঝতে পেরেছো? অবশ্যই এর বেশি লেখার দরকার নাই। 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ করবা। দেখো প্রথম কোশ্চেনে কি বলেছে? ফ্রম ইউর রিডিং দ্য প্যাসেজ গিভেন এক্সাম্পল অফ মিরাক্লাস অ্যাক্টিভিটি অফ গাজীপুর। বলেছে তুমি এই প্যাসেজটা পড়ার পরে জানতে পারছো যে গাজী পীরের অনেক স্পেশাল পাওয়ার ছিল, তার মধ্যে একটা স্পেশাল পাওয়ারের কথা তুমি এইখানে লিখে দাও। তার মানে এটাকে তুমি সিম্পল খুব ইজি ওয়েতে এক লাইনে আনসার করতে পারতা যে গাজী পীর হ্যাজ দ্য Ghazi Pir has the special power to calm dangerous animals. খেয়াল করবো এই যে গাজী পীরের হচ্ছে ওকে 2-3 লাইন শেষ করবো। হ্যাঁ, এক লাইন হয়ে গেলে এক লাইনে শেষ করবো, এত বড় করে লেখার দরকার নেই। 2 মার্কের জন্য অনেক বড় করে প্যারাগ্রাফের মতো করে লেখার দরকার নেই। গাজী পীর হ্যাজ দ্য স্পেশাল পাওয়ার টু কালম ডেঞ্জারাস অ্যানিমালস। গাজী পীর কি করতে পারতো? ডেঞ্জারাস অ্যানিমাল গুলাকে শান্ত করতে পারতো। কি করতে পারতো ভাইয়া? শান্ত করতে পারতো, ঠান্ডা করে ফেলতে পারতো। আচ্ছা, যারা পিডিএফ পাবা না তারা লিখে নাও। যারা পিডিএফ পাবা তাদের লিখার দরকার নেই, কারণ আমি দিয়ে দিব, এই লেখা সহই তুমি পিডিএফটা পাবা। কথা বুঝতে পেরেছো? যারা পিডিএফটা পাবা তারা এই লেখাটা সহই পাবা। পিডিএফটা পাওয়ার ওয়ে কি? ক্লাসটাকে শেয়ার করা, এবং ক্লাসটাকে শেয়ার করে অবশ্যই এই যে নাম্বারটাতে স্ক্রিনশট পাঠানো। প্রত্যেক ক্লাসে আমি এটা করি। আমাদের এই নাম্বারে 01609815558 এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাইলে তাকে ক্লাসের পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই প্রত্যেক ক্লাসে আমি দিয়ে দিই, আমাদের যে মডারেটর আছে সে দিয়ে দেয়। অবশ্যই ক্লাসটা শেয়ার করে এই নাম্বারে স্ক্রিনশটটা পাঠাই দিও, তাহলে তোমাকে কষ্ট করে লিখতে হবে না, তুমি এই পিডিএফটা পুরোটা পেয়ে যাবা। What do you know about scroll paintings? How is it associated with Ghazi Pir? বলেছে তুমি স্ক্রল পেইন্টিংস সম্বন্ধে জানো কিভাবে। খেয়াল করবা, স্ক্রল পেইন্টিংস কি অ্যাকচুয়ালি? স্ক্রল পেইন্টিংস are usually describe a person and his character. তাহলে স্ক্রল পেন্টিং কি? স্ক্রল পেন্টিং হচ্ছে সেই পেন্টিং যে পেন্টিং এর মাধ্যমে যেই পেন্টিং এর মধ্যে কি করা হয়? একজন ব্যক্তিকে আঁকা হয় এবং সেই ব্যক্তির কাজগুলোকে আঁকা হয়। তাহলে যেই পেন্টিং একটা ব্যক্তিকে আঁকা হয় এবং সেই ব্যক্তির কাজগুলোকে আঁকা হয় তাকে আমরা বলি হচ্ছে স্ক্রল পেইন্টিংস। আবার বলতেছি, তাকে আমরা বলি হচ্ছে স্ক্রল পেইন্টিংস। মনে রাখবা, তাকে আমরা কি পেইন্টিংস বলি? স্ক্রল পেইন্টিংস। এবার হাউ ইজ ইট অ্যাসোসিয়েটেড উইথ গাজী পীর? নর্মালি বুঝতে পারতেছো যে এটা কিভাবে গাজী পীরের সাথে অ্যাসোসিয়েটেড।
আচ্ছা, it is associated with Gazipur because people made scrolls, paintings about him. তাহলে এইটা কেন তার ক্ষেত্রে তার সাথে অ্যাসোসিয়েটেড? কারণ আমরা গাজীপীর সম্বন্ধে প্রচুর 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 পরিমাণে হচ্ছে কি হয়েছে, স্ক্রল পেন্টিং পেয়েছে, এবং মানুষ তার সম্বন্ধে প্রচুর পরিমাণে স্ক্রল পেন্টিং বানাইতো। কার জন্য বানাইতো? গাজীপীরের জন্য বানাইতো। তার মানে গাজীপীরের সাথে স্ক্রল পেন্টিং একটা বিশাল কানেকশন রয়েছে, তাই না? আচ্ছা, কেন? কারণ তার স্ক্রল পেন্টিং আমরা প্রচুর পরিমাণে দেখেছি। বলছে হোয়াট ডিড গাজীপীর ডু ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন। এবার খেয়াল করবা, বলছে এই যে সুন্দরবনের পাশে এই যে গাজীপীর সাহেব, সে আসলে কি করেছে সুন্দরবনের পাশে? সে তো তার সব কাজই হচ্ছে সুন্দরবনের পাশেই করেছে। প্রথমত সে হচ্ছে ফার্স্ট গাজীপীর helped to spread ইসলাম ইন সুন্দরবন অঞ্চল। প্রথমত সে সুন্দরবন অঞ্চলে ইসলাম প্রচারে কাজ করেছে। অলসো he helped that region people, সে ওই অঞ্চলের মানুষকে কি করেছে? সহযোগিতা করেছে। কথা বুঝতে পেরেছ? সহযোগিতা করেছে। আচ্ছা, খেয়াল করবো তাহলে এই যে আমাদের গাজীপীর, প্রথমত সে সুন্দরবন অঞ্চলে ইসলামের বিস্তার লাভ করেছে। সেকেন্ড, সে ওই অঞ্চলের মানুষকে বিভিন্ন বন্য প্রাণী এই জিনিসগুলা থেকে বাঁচাইছে। এই জিনিসগুলা থেকে তাকে কি করেছে ভাইয়া? সহযোগিতা করেছে। খেয়াল করবো এই জিনিসগুলা থেকে তাকে কি করেছে? মানুষকে সহযোগিতা করেছে। তার বলেছে গাজীপুর was devoted to worldly and spiritual well-being of common people. Do you support why? বলেছে গাজীপুরের ভক্তি করা হয় কি হিসাবে? একজন আধ্যাত্মিক নেতা হিসাবে, একজন স্পিরিচুয়াল ওয়েলবিং হিসাবে এটাকে কি করা হয়? এই মানুষ হচ্ছে তার ভক্তি করে। এবং বলেছে তুমি কি এটাকে সাপোর্ট করো? কেন করো? আমরা নো বলতে পারি, ইয়েস বলতে পারি। ইয়েসই বলি, ইয়েস, যে আমি জানি, ইয়েস, যে এটাকে সাপোর্ট করি। কেন সাপোর্ট করি? বিকজ Gazipur saved people from dangerous animals and helped them to cultivate lands near সুন্দরবন। সে সুন্দরবনের থেকে মানুষকে, একে তো সুন্দরবনের জীবজন্তু থেকে মানুষকে বাঁচাইছে, আবার সে মানুষকে হেল্প করেছে যেন সে সুন্দরবনের আশেপাশের যে অঞ্চল আছে সেই অঞ্চলের মানুষকে হচ্ছে, সেই অঞ্চলের মানুষ যেন চাষাবাদ করতে পারে। তার জন্য সে হচ্ছে কি করতে পারে? যেন সে চাষাবাদ করতে পারে, সেই জন্য সে তাদেরকে হেল্প করেছে। যে আমি তোমাদেরকে হচ্ছে হেল্প করতেছি, তোমাদেরকে সুন্দরবনের পশু প্রাণীরা কিছু করতে পারবে না, তোমরা হচ্ছে কি করো? ওই অঞ্চলে চাষাবাদ করো। কথা বুঝতে পেরেছি? তাহলে এই যে চাষাবাদ করতে হেল্প করেছে, কে করেছে? গাজীপীর করেছে। দ্যাটস ওয়াই তাকে মানুষ ভক্তি করে। তাহলে গাজীপীরকে ভক্তি করার কারণ কি? গাজীপীরকে ভক্তি করার কারণই হচ্ছে, খেয়াল করবো, কারণই হচ্ছে কারণ সে মানুষকে হেল্প করেছে। সে সুন্দরবন অঞ্চলের মানুষকে হেল্প করেছে। কই থেকে হেল্প করেছে? সে ওই যে সুন্দরবনের যে রিজিয়ন আছে, ওই অঞ্চলের ডেঞ্জারাস পশু প্রাণীর থেকে তাদেরকে হেল্প করেছে, তাদেরকে হচ্ছে বাঁচাইছে। তানজুর ভাইয়া, তোমার কেউ জোর করে ক্লাস করতে বলে নাই। তোমার যদি ভাল লাগে না, কইরো না। যাদের ভাল লাগে তারা করতেছে, যারা বুঝতেছে তারা করতেছে।
তুমি হুট করে ক্লাসের 50 মিনিট পরে এসে একটা বেহুদা কথা বললে তো হবে না, তোমার এগুলো করতে বলে নাই, আমি যে টাইনা তোমার নিয়ে আসি নাই যে ভাই আসো আসো আমার ক্লাস করে যাও, কইরো না। তুমি হুদাই ক্লাসে আছো কেন ভাই? তার বলছে হোয়াট ওয়াজ গাজীপীর ফেমাস ফর, বলেছে গাজীপীর কেন ফেমাস, কেন সে বিখ্যাত। খেয়াল করবো, আচ্ছা খেয়াল করবো এই যে সে কেন বিখ্যাত। গাজীপীর ওয়াজ ফেমাস ফর হিজ মিরাকল পাওয়ার, তার বিভিন্ন মিরাকল পাওয়ার ছিল, যেই কারণে সে হচ্ছে অনেক বেশি হচ্ছে কি ছিল, বিখ্যাত ছিল। কেন ছিল? কারণ তার কিছু কি ছিল, মিরাকলের পাওয়ার ছিল। হি ক্যান calm he can calm dangerous animals। খেয়াল করবো তাহলে এই যে গাজীপীর সে বিখ্যাত কেন ছিল, সে এই জন্য বিখ্যাত ছিল কারণ তার কিছু মিরাকল পাওয়ার ছিল, স্পেশাল পাওয়ার ছিল। খেয়াল করব এই যে স্পেশাল পাওয়ারটা কেন ছিল, কারণ সে সুন্দরবনের প্রাণীদেরকে শান্ত করতে পারত, সুন্দরবনের প্রাণীরা তার কথা শুনতো। এটা তো আসলে হচ্ছে নর্মাল হচ্ছে না, বা নর্মাল কিছু না, একজন মানুষ সুন্দরবনের প্রাণীকে কথা শোনাইতে পারে, তো এটা অবশ্যই স্পেশাল পাওয়ার ছিল। এবং এই স্পেশাল পাওয়ার থাকার কারণেই হচ্ছে গাজীপীর কি ছিল, গাজীপীর হচ্ছে বিখ্যাত ছিল। তাহলে খেয়াল করো, তাহলে এখানে 5টা প্রশ্ন করেছে, আমি 5টা প্রশ্নের আনসার আবার বাংলায় এক্সপ্লেন করে দিই। প্রথমটা হচ্ছে গাজীপীরের মিরাকল বা স্পেশাল পাওয়ার ছিল। কি পাওয়ার ছিল? সে পশু প্রাণীকে কথা শোনাইতে পারতো। সেকেন্ড, স্ক্রল পেইন্টিং কি? স্ক্রল পেইন্টিং হচ্ছে যেটাতে একটা মানুষের চিত্র আঁকা হয় এবং তার কাজ আঁকা হয়, এবং আমরা স্ক্রল পেইন্টিং এর মাধ্যমে গাজীপীরের কথা জেনেছি, এই জন্য এটা অ্যাসোসিয়েটেড। থার্ড হচ্ছে সে সুন্দরবন অঞ্চলে ইসলামের প্রচার করেছে এবং সে ওই অঞ্চলের মানুষকে অনেক বেশি সাহায্য করেছে। তারপরে হচ্ছে গাজীপীরের ভক্তি কেন করে মানুষ? এই জন্য কারণ ওই অঞ্চলের মানুষ ওই অঞ্চলের মানুষকে গাজীপীর সহযোগিতা করেছে, ওই অঞ্চলের মানুষকে গাজীপীর অনেক বেশি হেল্প করেছে, তারা যেন চাষাবাদ করতে পারে সেই জন্য হেল্প করেছে, পশু প্রাণীদের থেকে রক্ষা করেছে, এই জন্য তাকে হিসেবে মানুষ ভক্তি করে। তারপরে হচ্ছে গাজীপুর